করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই আবার নতুন চীনা ভাইরাস HMPVর চোখ রাঙানি। শহর জুড়ে এই ভাইরাস নিয়ে যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ভাইরাসের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, আর এই সব ভাইরাসের লক্ষণগুলি বা কি কি, এই ভাইরাস থেকে আমরা নিজেদের কিভাবে মোকাবিলা করব, সবকিছু জানাচ্ছেন বিশিষ্ট ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আমাকে না প্রচুর লোক লাস্ট 5-6 দিন ধরে প্রশ্ন করছে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে, যে একটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে কাগজে যে ছড়াচ্ছে যে চীনে নাকি এরকম প্রচুর কেস হচ্ছে এবং সেই কোভিড লাইক সিচুয়েশন নাকি চায়নাতে হচ্ছে। এই ব্যাপারে কিছুটা আপডেট দেওয়ার জন্যই, যতটুকু আমাদের কাছে এখনো আপডেট এসছে সেটা দেওয়ার জন্যই আপনাদের বলছি। দেখুন, এই সময়টা স্পেশালি এই শীতকালে দেখবেন সবসময় একটা ভাইরাল ইনফেকশনের প্রকোপ হয়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস মানে কি? যেটা আমাদের ফুসফুসকে অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে ধরুন সাইনাসকে অ্যাটাক করে। যেরকম ধরুন কমন কোল্ড, রাইনো ভাইরাস এবং আমাদের যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেরকম হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু আমাদের বহুদিন ধরেই রয়েছে। এবং যে কোনো ভাইরাল ইনফেকশনের বৈশিষ্ট্য কি সম্পূর্ণ নির্ভর করে শরীরের প্রতিরোধ ক্ষমতার উপর। যদি শরীরের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ভাইরাল ইনফেকশন কিন্তু ইউজুয়ালি 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়। এখানে কোনো অ্যান্টিবায়োটিক্স দরকার হয় না। এখন প্রশ্নটা হচ্ছে, এটা ভাইরাল ইনফেকশন না ব্যাকটেরিয়াল ইনফেকশন, বুঝবেন কি করে? সত্যিকারে কি প্রথম দিকে যে কোনো জ্বর, সর্দি, কাশি হলে আপনি ধরে নেবেন ভাইরাল ইনফেকশন, কিন্তু যদি সেটা 7 দিনের বেশি থাকে বা কাশির সাথে যদি কফ বেরোয়, সেটা সবুজ রঙের হয় বা হলুদ রঙের, তখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আমরা খুব কমনলি পাই। সুতরাং প্রথম কথা হচ্ছে আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স নিজেরা খাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই মেটানিউরোমো ভাইরাস, এই কথাটা শুনেই আপনারা ভাবছেন আবার কি ঝামেলা শুরু হলো। এই মেটানিউরোমো ভাইরাসটা কিন্তু এক ধরনের আরএনএ ভাইরাস, যেটা বহুদিন ধরেই আমরা কিন্তু ইনফেকশনটা পাই। আমরা ইনফেকশনটা কি করে ডিটেক্ট করি? সেটা আমাদের একটা পদ্ধতি আছে, বায়োফায়ার বলি আমরা। তাতে কি হয়, ধরুন আপনি যে স্পুটামটা বার করলেন, তার মধ্যে যে যে ভাইরাসগুলো আছে তার জেনেটিক্যালি তাদের ধরা হয়। এরকম প্যানেলে প্রায় 20 থেকে 30টা ভাইরাস আমরা ধরতে পারি, যেমন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু বা ধরুন করোনা, কোভিড ভাইরাস, এরকম। তার মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু রেসপিরেটরি প্যানেলের মধ্যেই চলে আসে। এখন এটা করা কিন্তু সাধারণ মানুষের পক্ষে এমনিভাবে সম্ভব নয়। তার কারণটা অত্যন্ত পরিষ্কার। এই একটা বায়োফায়ার টেস্টের খরচ প্রায় 20,000 টাকা পড়ে। সুতরাং যখন কোনো পেশেন্ট খারাপ অবস্থায় আমাদের আইসিইউতে ভর্তি হয়, অর্থাৎ যে খারাপ অবস্থা ভাইরাল ইনফেকশন থেকে হয়, সেটা হচ্ছে শ্বাসকষ্ট প্রচণ্ড, তার হয়তো শরীরে স্যাচুরেশন কমে যাচ্ছে, তার প্রেশার কমে যাচ্ছে, অথবা সে মানুষটি অত্যন্ত বৃদ্ধ, অথবা তার সুগার আনকন্ট্রোল, বা সে ক্রনিক স্টেরয়েড খায় বা ক্যান্সার আক্রান্ত। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস কেন, যে কোনো ভাইরাল ইনফেকশনই কিন্তু তার প্রভাব অনেক বেশি পড়ে। সেক্ষেত্রে আমরা 3-4টে অ্যালার্মিং সাইনের দিকে নজর রাখতে বলি বাড়ির লোকদের। 1 নম্বর হচ্ছে খুব বাচ্চাদের যদি হয়, দ্বিতীয় হচ্ছে 65 বছরের উপরে হয় অথবা ইমিউনো কম্প্রোমাইজড, আমি যা বললাম, তাদের ক্ষেত্রে আমরা কয়েকটা সাইন দেখব। 1 নম্বর হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাসের রেট কত। আপনি যদি দেখেন বুকের ওঠানামা 60 বারের বেশি করছে, সে শুতে গেলেও শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন মেশিন তো এখন সবার কাছে থাকে, স্যাচুরেশন দেখলে 90-এর তলায় চলে যাচ্ছে, বা হাঁটতে গেলে স্যাচুরেশন আরো কমে যাচ্ছে, সে অক্সিজেনের দরকার হচ্ছে তার, আপনি কিন্তু বাড়িতে রাখবেন না এই ধরনের পেশেন্টকে। সে যে ভাইরাস দিয়েই হোক না কেন, সে ইনফ্লুয়েঞ্জা হোক
বা যে কোনো, কারণ তাদের কি হয়, তাদের বয়সজনিত কারণে এবং আনুষঙ্গিক রোগ থাকা জনিত কারণে তাদের ভাইরাসটা খুব তাড়াতাড়ি স্প্রেড করতে থাকে। এখন যে কোনো ভাইরাসের ক্ষেত্রে এটা সমান প্রযোজ্য। আর মুশকিলটা কি, অ্যান্টিভাইরাল ওষুধ এখনো অবধি এই রেসপিরেটরি ভাইরাসের ক্ষেত্রে এমন কিছু আবিষ্কার হয়নি যাতে বলা যায় যে এটা ভাইরাল রেপ্লিকেশনটা অ্যারেস্টেড হবে, পেশেন্ট ভালো হয়ে যাবে। সুতরাং মেইন ট্রিটমেন্টটা হচ্ছে সাপোর্টিভ, অর্থাৎ সেই পেশেন্টের অক্সিজেনটা প্রপারলি যাওয়া, তার হাইড্রেশন অর্থাৎ তার জলের মাত্রা যেন শরীরে ঠিকমতো থাকে, প্রেশার মেনটেন করা, এইগুলোর উপর আমরা জোর দিই। এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা আমাদের দেশে খুব কমন, সেটা দেখে অ্যান্টিবায়োটিক্স আমরা দিই এবং নেবুলাইজ করি, এইভাবে তাদের সারাই। এবং ধরুন সুগার থাকলে সুগার কন্ট্রোল করা, হার্ট ফেলিওর থাকলে হার্ট ফেলিওর কন্ট্রোল করা। প্রবলেমটা হচ্ছে এই হিউম্যান মেটানিউমোভাইরাস দিয়ে চায়নাতে নাকি হসপিটালের বেড উপচে পড়েছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব বেশি জানার নেই, কি রকম হিউম্যান মেটানিউমোভাইরাস, কাদের হচ্ছে, তাদের কোমরবিডিটি কি। কারণ বলছি, আপনারা কেউ যদি এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যান যে কোনো বড় হসপিটালের, তাহলে দেখবেন 70 to 80% বেড কিন্তু অকুপাই করে রয়েছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সুতরাং তার মধ্যে কটা হিউম্যান মেটানিউমোভাইরাস থেকে হচ্ছে, এগুলো তথ্য আমাদের জানা নেই। নাম্বার 2, এই হিউম্যান মেটানিউমোভাইরাস সাধারণত কোনো রকম ক্ষতি করে না। সুতরাং অযথা প্যানিক করবেন না, অযথা রিউমার ছড়াবেন না। রিউমার ছড়ানোটা কিন্তু একটা অপরাধ, কিন্তু সতর্ক থাকতে হবে। ধরুন কিরকম সতর্কতা, যেটা আমরা কোভিডের সময় জেনেছিলাম, হাত ধোয়া। হ্যাঁ, হাত ধোয়া প্র্যাকটিসটা কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। দিনে স্যানিটাইজার হোক, সাবান দিয়ে হাত ধুন, অন্তত প্রতিবার দিনে 4-5 বার হাত ধুন। আমরা যেমন একটা পেশেন্ট দেখার পর আবার হাত ধুয়ে সেকেন্ড পেশেন্ট দেখি, সেরকম ভাবে যাদের সর্দি কাশির মতো হয়েছে তারা একটু নিজেকে আইসোলেট করুক। যারা খুব বৃদ্ধ পেশেন্ট তাদের কাছে যেন সর্দি কাশি হয়েছে তাদের গেস্তে দেবেন না। নাম্বার 3 হচ্ছে মাস্ক পরার হ্যাবিটটাকে মেনটেন করুন। ডিফিকাল্ট আমি জানি, কিন্তু মাস্ক পরলে কি হয় জানেন, আজকে যদি কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন বা দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন, দেখবেন 400-র কাছাকাছি, কিন্তু মানুষের ফুসফুস ভালো থাকার জন্য 50 থাকা উচিত। তো এত দূষিত হাওয়া কিছুটা হলেও সার্জিক্যাল মাস্ক প্রোটেক্ট করবে। শুধু এই বেসিক 3টে জিনিস নিন, আর প্রপার টাইমে যেগুলো আমাদের ইমিউনাইজেশন করা সেটা করুন। যেমন 50-এর উপর ডায়াবেটিক পেশেন্ট অথবা 65-র উপর কোনো অসুখ ছাড়া পেশেন্ট, তারা যেন ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে ভ্যাকসিন নেন, তারা যেন নিউমোনিয়ার এগেনস্টে 2টো ভ্যাকসিন নেন, এবং যাদের পক্ষে সম্ভব হারপিস জস্টার এগেনস্টে ভ্যাকসিন নেন। তবেই কিন্তু তারা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে। আমার মনে হয় প্যানিক করবেন না, এখনো অবধি এ ব্যাপারে প্যানিক করার মতো কিছু হয়নি, কোনো ভ্যাকসিন ব্যাপার নেই। সুতরাং নিজেরা সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। আমার মনে হয় এতে সমাজের উপকার হবে। অযথা ভয় পেয়ে আবার আগের মতো কোভিড লাইক সিচুয়েশন হবে এই বলে আপনারা কিন্তু রিউমার ছড়াবেন না। এমনি সাধারণ ভাইরাল ফিভারে আমরা যেটা অলওয়েজ বলি, বেশি করে জল খাওয়া। কারণ কি, ভাইরাল একটা ফিভার হয়, ফিভার হলে শরীর থেকে অনেকটা ঘাম চলে যায়, তার সাথে নুন চলে যায়, সুতরাং তাকে একটু জল বেশি করে খেতেই হবে। নাম্বার 2 হচ্ছে প্যারাসিটামল খেতে হয়। ধরুন গরম জলের ভেপার নেবে কিনা, গরম জলের ভেপার কিন্তু ব্রঙ্কিয়াস মেমব্রেনের পক্ষে খুব ভালো নয়। আমার মনে হয় সেটা না নিয়ে, যদি সেরকম হয়, গরম জল অল্প অল্প করে সিপস অফ গরম জল খান, অনেকটা রিলিফ পাবেন। আর বাকিগুলো সমস্ত সাপোর্টিভ। গলা ব্যথা হলে প্যারাসিটামল যথেষ্ট, গা ব্যথারও প্যারাসিটামল। তেমন হলে মিউকোলাইটিক কিছু এজেন্ট, আমি নাম বলতে চাই না, N-অ্যাসিটাইলসিস্টিন বলে একটা মিউকোলাইটিক আছে, এরকম ভাবে কিছুটা সাপোর্টিভ ট্রিটমেন্ট ডেফিনেটলি এটাকে হেল্প করবে।